এটা জেলখানা। এখানে অনেকেই খাজনা দিতে পারতেন না, এখানে তাদের শাস্তি দেওয়া হতো, জেলে রাখতেন রাজারা এবং কয়েদিরা বিভিন্ন আটকায় রাখতেন, এখানে শাস্তি দেওয়া হতো। এই কারাগারেই বন্দী থাকত পুঠিয়া রাজ্যের রাজদ্রোহী কিংবা রাজনীতির শিকার সাধারণ প্রজারা। নির্জীবেই পাথরের দেয়ালগুলো আজও গোপনে ফিসফিস করে তাদের কান্নার কথা বলে। একদিন এই রাজপ্রাসাদ ছিল প্রাণের স্পন্দন, আলোর জলকানি, সঙ্গীতের ধ্বনি, রথ দেখা আর রাজকীয় উৎসব। কিন্তু সময়ের স্রোতে সবই আজ স্তব্ধ। এই দেয়ালের ফাঁকে লুকিয়ে আছে প্রেম, প্রতারণা আর প্রতীক্ষার অসংখ্য কাহিনী। কেউ প্রাসাদে এসেছিল কনে হয়ে আর ফিরে গিয়েছিল বিধবা হয়ে। পুঠিয়ার জৌলুস আজ মাত্রই ইতিহাস, কিন্তু প্রতিটি ইটে আবারও বাজে অতীতের এক অজানা সুর। বন্ধুরা, যাত্রা শুরু করছি অজানা এক ইতিহাসের পথে। রাজশাহী থেকে যাত্রা শুরু করছি নাটোরগামী বাসে পুঠিয়া উপজেলার উদ্দেশ্যে, যেখানে রয়েছে ইতিহাসে টাসা এক প্রাচীন নগরী। চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে চলে আসতে পারেন পুঠিয়ায়। রাজশাহী থেকে পুঠিয়া বাজারের ভাড়া নিয়েছিল 20 টাকা এবং সেখানে নেমে একটা ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে চলে যায় পুঠিয়া রাজবাড়ির সামনে। আজকে জানাবো পুঠিয়া রাজবাড়ির ইতিহাস সম্পর্কে এবং ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে। রাজবাড়িতে প্রবেশের পরপরই দেখা হয়ে গেল এখানকার স্থানীয় বাসিন্দা লিটন দাসের সাথে, যিনি দায়িত্বে রয়েছেন এখানকার পুরাকীর্তি সংরক্ষণে। আমার নাম লিটন দাস, আমি অ্যাটেন্ডেন্স হিসাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই মন্দিরের দায়িত্বে আছি। আমার বাবাও দীর্ঘদিন 38 বছর এখানে চাকরি করে গেছেন। বিশ্বনাথ দাস, উনি একসময় এখানে চাকরি করেছেন, আমি সুবাদে আমিও চাকরি করছি। আর পুঠিয়াতে প্রথমে ঢুকতেই আমরা দেখতে পাবো পুঠিয়া বড় শিব মন্দির, এটাকে ভুবনেশ্বর শিব মন্দির বলা হয়। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে রানী ভুবনমোহিনী দেবী 10 লক্ষ মুদ্রা ব্যয়ে 7 বছর সময় লাগছিল এই মন্দিরটি নির্মাণ করতে। রাজবাড়ির ভিতর পাশে প্রবেশের পরপরই দেখা মিলল হেমন্ত কুমারীর নির্মিত এই রাজপ্রাসাদ। পুঠিয়া রাজবাড়ির এটি সর্বশেষ নির্মিত রাজপ্রাসাদ। এটার নির্মাণশৈলী ইন্দো ইউরোপীয় আদলে নির্মিত। বর্তমানে আমরা পাঁচানী রাজার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি। এই বিল্ডিংটি ছিল পুঠিয়া পাঁচানী রাজপ্রাসাদ। এই বিল্ডিংটি 1895 সনে রানী হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত। এই বিল্ডিংটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকগণ ভিড় করেন এবং ভিতরে কিন্তু অনেক কিছুই দেখার মতন আছে। আমরা এখন যাব আর কি ভিতরটি। পুঠিয়া রাজবাড়ির কিছু জিনিস এখানে রাখা আছে। এই যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই সুন্দরটা। এই সুন্দরটা হচ্ছে সেই রাজাদের আমলে নির্মিত। এই সিন্দুকগুলোর ভিতরেই রাজপ্রাসাদের সম্পত্তি সংরক্ষণ করে রাখতেন। এই রাজপ্রাসাদের পিছনে রয়েছে তাদের পারিবারিক মন্দির। এই মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণের কাহিনী, রয়েছে মুঘল আমলের অনেক চিত্রকর্ম এবং এই চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে রাম কিংবা রাবণের কাহিনী। এই যে মন্দিরটা দেখছেন, বাংলাদেশের মধ্যে এই একই আদলের মন্দির, এই রকমই মন্দির, সেটা হচ্ছে আপনার দিনাজপুরের কান্তজি মন্দির। কান্তজি মন্দির, এই মন্দিরটা একই আদলের, তবে ওই মন্দিরটা এই মন্দিরটার চাইতো আয়তনে হাইটে ওই মন্দিরটা আরও বড়, আর এই মন্দিরটা ছোট। এই মন্দিরটা স্থাপিত হয়েছে আপনার 1616, 407 বছর বয়স। এই মন্দিরটা আপনার স্থাপিত করেছে প্রেম নারায়ণ রায়। বাংলাদেশের মধ্যে যত ডিস্ট্রিক্টই থাকে, রাজশাহী ডিস্ট্রিক্ট আপনার রাজা জমিদার সবচেয়ে বেশি। এই যে নিচের ব্লকটা দেখছেন, এইটা 400 বছর আগে মুঘলদের রাজ্য ছিল। মুঘলদের আমলের নিচেরটা যুদ্ধের সাজোয়া বাহিনী। এইটা হচ্ছে আপনার রামায়ণের কাহিনী। হ্যাঁ, দক্ষিণে দেখেন 10 মাথা, ওই যে উপরে দক্ষিণে 10 মাথা, ওনার নাম রাবণ। উত্তরে যে তীর ধনুক মারছে এনার নাম রাম এবং রাবণের এই যুদ্ধটা হয় কিন্তু শ্রীলঙ্কা। রামায়ণের এটা কাহিনী। এই যে এখানে দেখেন উত্তর সাইডে পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রে যে অর্জুনের সঙ্গে যুদ্ধ হয়েছে, এটা হচ্ছে মহাভারতের কাহিনী। রাজপ্রাসাদের পিছনের অংশেই রয়েছে রানী ভবন, যেখানে রানীরা পর্যায়ক্রমে দাস দাসীদের নিয়ে বসবাস করতেন। সময়ের পরিবর্তনে এটি এখন একটি ধ্বংসস্তূপ ভবন মাত্র, যেখানে রানীমারা আসলেই থাকতেন, রাজারা থাকতেন। এটা একসময় কিন্তু এক্সিলেন্ট অফিস হিসাবে ওনারা ব্যবহার করছেন অনেক দিন। বর্তমানে ছেড়ে দিয়ে এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে এখন সংস্কার কাজ চলছে।
আর এখানে প্রতিদিনই দর্শনার্থীরা আসেন। এটা বাসভবন এলাকা, রানীমার বাসভবন ছিলেন আর কি, খুবই চমৎকার। সময়ের পরিবর্তনে এটা এখন একটা ধ্বংসস্তূপে, একটা বিল্ডিংয়ে পরিণত হয়েছে। যে দরজা জানালাগুলোও নেই, সব ভেঙে পড়ে গিয়েছে। দেখুন এই যে দরজাটাও নেই, ভেঙে পড়ে গেছে। আর চতুর্দিকে কোনো রকম হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে বা কোনো রকম নিয়ন্ত্রণ করে আটকে দিয়েছে, যেন মানুষ হচ্ছে ভিতরে না যেতে পারে। একটু দেখাই আমি, এই যে একটা ভূতুড়ে বাসভবনের মতো পরিত্যক্তভাবে পড়ে রয়েছে পুঠিয়া রাজবাড়ির রানীমহলটা। সময়ের পরিবর্তনে কখন যে কি হয় এটা একমাত্র মহান সৃষ্টিকর্তাই ভালো জানেন। একটা সময় ছিল এইখানটাই ঠিক রানী বসবাস করতেন। সময়ের পরিবর্তনে পুরোটা বিল্ডিংয়ে এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি একদমই ভিতর পাশে যাব না, কারণ এখানটাতে হচ্ছে নিষেধ আছে। আর পুরাতন ভবন কখন হচ্ছে ধসে পড়ে যায়। রানী ভবনের পাশে অবস্থিত একটি শৌচাগার। এই টয়লেটটি কিন্তু সেই পুরনো রাজাদের আমলেরই, ইটগুলো সেই বহু পুরনো চুনসুরকির, এগুলো সব চুনসুরকির, গাঁথুনি সব চুনসুরকির এগুলো। আচ্ছা, আমরা আরেকটি দেখতে পাবো ওইখানে আন্নিক মন্দিরটি। এই মন্দিরটির নাম হচ্ছে আন্নিক মন্দির। রাজা এখানে সকাল সন্ধ্যায় ধ্যানে মগ্ন থাকতেন। এই মন্দিরগুলো 1616 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত, কিন্তু অতি চমৎকার কারুকার্য, যেটা পোড়ামাটি টেরাকোটা। রানীমহলের সামনে অবস্থিত রানীঘাট। যুগের পর যুগ ধরে রানীরা এখানে পর্যায়ক্রমে স্নান করে আসছেন। এটা পুরোটা ওয়ালটা উঁচু ছিল এবং দুইটা ছিট আছে বসার, এখানে বসে থেকে স্নান করতেন। আর রানীমার আর এখানে ওনার অষ্টসখীরা বসতেন আর কি, ওনার সখীরা থাকতেন সব সময়। রানী হেমন্ত কুমারী দেবী, রানী শরৎ সুন্দরী দেবী, এটা পাঁচানি স্টেটের রানীমা। আর অতি চমৎকার, দেখেন খুব সুন্দর রানীমার স্নান কক্ষ। চলুন জেনে নেই পুঠিয়া রাজবাড়ির উত্থান পতনের ইতিহাস সম্পর্কে ও পুঠিয়া রাজ পরিবার কিভাবে সাধারণ প্রজা থেকে রাজায় পরিণত হয়েছিলেন। সময়টা ছিল তখন 1576 সালে। পুঠিয়া তখন লস্করপুর পরগনার অন্তর্ভুক্ত ছিল। ঠিক তখনই মুঘল সম্রাট আকবরের সুবেদার মানসিংহ বাংলা দখল করতে আসলে পুঠিয়া এলাকার আফগান জাগিরদার লস্কর খানের সাথে যুদ্ধ সংঘর্ষ হয়। সেই যুদ্ধে পুঠিয়া রাজ পরিবারের প্রথম পুরুষ বৎসাচার্য মানসিংহকে পরামর্শ দেন, ফলে মানসিংহ এই যুদ্ধে জয়লাভ করেন। পরবর্তীতে তারই ফলস্বরূপ 1590 সালে পুঠিয়া রাজ পরিবারের প্রথম পুরুষ বৎসাচার্যকে মানসিংহ এই জমিদারিত্ব প্রদান করেন এবং তিনি তার পুত্র পীতাম্বরের নামে এই রাজ্য লিখে নেন। কিন্তু পীতাম্বর ছিল নিঃসন্তান। তিনি মারা গেলে তারই ছোট ভাই নীলাম্বর এই জমিদারিত্ব গ্রহণ করেন। পরবর্তীতে সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীর নীলাম্বরকে রাজা উপাধিতে ভূষিত করেন। এভাবেই পুঠিয়া একটি জমিদারি থেকে রাজবাড়িতে পরিবর্তন হয়। পরবর্তীতে রাজা নীলাম্বরের মৃত্যুতে আনন্দরাম সম্পত্তির উত্তরাধিকারী হন। এভাবেই চলতে থাকে পর্যায়ক্রমে রাজাদের শাসনামল। কিন্তু একটা সময় পুঠিয়ার জৌলুস কিছুটা হারাতে থাকে। পুঠিয়া রাজ পরিবার একত্রে থাকাকালীন এখানকার সর্বশেষ রাজা ছিলেন অনুক নারায়ণ। অনুক নারায়ণ পুঠিয়ার জমিদারিত্ব বার্ষিক 1,25,516 টাকায় খাজনায় মুর্শিদ কুলি খানের সঙ্গে চুক্তি করেন। আর এই চুক্তির কারণে অনুক নারায়ণের 4 পুত্রের মধ্যে 1744 সালে এখানকার রাজত্ব ভাগ হয়ে যায়। বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশে 5 আনা এবং ছোট 3 ভাইয়ের মধ্যে 3.5 আনা মতান্তরে 4 আনা জমিদারিত্ব ভাগ করে দেওয়া হয়। মূলত এই ঘটনা থেকেই নরেন্দ্র নারায়ণের বাসভবনকে 5 আনা এবং ছোট 3 ভাইয়ের অংশকে 4 আনা রাজবাড়ি হিসেবে পরিচিত লাভ করেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা চারানি রাজার রাজপ্রাসাদ নামে পরিচিত। এই বিল্ডিংটি 1293 সন বাংলা এটা স্থাপিত। এটা নির্মাণ করেন রাজা নরেশ নারায়ণ রায়। আমরা দেখতে পাবো চারানি রাজার যে জেল হাউস, এটা জেলখানা। এখানে অনেকেই খাজনা দিতে পারতেন না, এখানে তাদের শাস্তি দেওয়া হতো, জেলে রাখতেন রাজারা। আমি একটু দেখাই আপনাদের মাঝে। এই যে সেই আগেকার লোহার বিম, লোহার সব কিছু, এটা পুরোটাই আগেকার, সেই প্রাচীনতম। আমরা একটু ভিতরটাও দেখব, একেবারেই নষ্ট হয়ে গেছে। কি চমৎকার বিল্ডিং। এখানেও একটি গেট আছে, এটাও একটা লোহার গেট। এটা এগুলো জেলখানা এবং কয়েদিরা বিভিন্ন আটকায় রাখতেন, এখানে শাস্তি দেওয়া হতো। খুব ভয়ঙ্কর জায়গা। এখানে কিন্তু এই বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি শালকাঠের বিম এবং টালি, আগেকার সেই টালি। কিন্তু এগুলো আমার মনে হয় এগুলো মুঘল টাইমেরই স্থাপিত আর কি, মুঘল টাইমে তৈরি, কারণ ইটের এগুলো দেখলে বোঝা যায়। এবং খুব সুন্দর, অতি চমৎকার, এবং এটাকে দ্রুত রিনোভেশন প্রয়োজন।
তাছাড়া বিল্ডিংটা থাকবে না, এটা স্মৃতিটা হারিয়ে যাবে। এটা আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে না, এটা রিসেন্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে আসলে এই বিল্ডিংগুলি অতি চমৎকার এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। এখানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা এখানে এসে থাকেন এবং দেখেন। আমরা একটু সামনেরটাও দেখব, চলেন দেখি। বন্ধুরা, ভাবা যায় যে এটা একটা রাজপ্রাসাদ ছিল এখানে রাজা রানী এবং বসবাস করতো ঠিক এইখানটায়। দেখুন সময়ের পরিবর্তনে একটা রাজপ্রাসাদের কি একটা বেহাল অবস্থা। এটা চারানি রাজার রাজপ্রাসাদ নামে পরিচিত। এখানে এটা বিচারালয়, এখানে বিচার করতেন। বাসভবন ছিল পেছন সাইডে। আর চারানি রাজার নাম ছিল রাজা নরেশ নারায়ণ রায়, রানী সুরেশ্বরী দেবী। ওনারা 47-এর আগে, দেশ ভাগ হওয়ার আগেই ইন্ডিয়াতে চলে গেছেন। রাজাপ্রথা যখন উঠে গেলেন তখন ওনারা এখান থেকে দেশ ত্যাগ করলেন। এটা চারানি রাজার ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি অতি চমৎকার কারুকার্য এবং মাটির টেরাকোটায় অলঙ্কৃত ইট। আর এগুলো 1823 খ্রিস্টাব্দের নির্মিত। এটা নির্মাণ করেন রাজা নরেশ নারায়ণ রায়। এটা চারানি স্টেট এবং রামায়ণ মহাভারতের চিত্রকে তুলে ধরা হয়েছে। এবং আমার পাশে আরেকটি মন্দির, এই মন্দিরটি বাংলা কুড়ো ঘরের স্টাইলে দোচালা মন্দির। এই মন্দিরটি আহ্নিক মন্দির নামে পরিচিত। আর এই আংটাগুলো ব্যবহার করতেন পূজার পরে। ওনারা তাবু ইউজ করতেন, অর্থাৎ ময়লা আবর্জনা যেন ভিতরে প্রবেশ না করে, এই জন্য এই কোড়াগুলা ব্যবহার করতেন। এটা বাংলা কুড়ো ঘরের স্টাইলে খুব চমৎকার টেম্পল। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে রাজা নরেশ নারায়ণ রায় এই মন্দিরটি নির্মাণ করেন। এখন বর্তমানে এখানে পূজা অর্চনা হয় না, কিন্তু ভিতরে আমরা একটু যাব, দেখব। ভিতরে আসুন। রানীমা এখানে প্রদীপ বাতি জ্বালাতেন ঘরকে আলোকিত করার জন্য, কারণ সেই সময় তো ইলেকট্রিসিটি ছিল না, এই কারণের জন্য ঘরকে আলোকিত করতেন। আমরা আরেকটু দেখব গোপাল মন্দির, যেটি সামনে। আসুন। এখানে বিগ্রহ ছিল স্টোনের গোপাল। আমরা দাদুদের মুখে শুনছি রানীমারা উপস্থিত থেকে এখানে পূজা দেখতেন এবং প্রজাদের মাঝে প্রসাদ বিতরণ করতেন। পদ্ম পাতার উপরে লুচি পায়েসের ভোগ হতো। এখানে সবাই উপস্থিত থেকে পূজা উপভোগ করতেন এবং রানীমারা প্রসাদ বিতরণ করতেন। আমরা যাব, একটু ভিতরে দেখব। এই যে কারুকার্যগুলা, এগুলো হচ্ছে টেরাকোটায় অলঙ্কৃত রাধাকৃষ্ণ। আচ্ছা, পাশে আরও দুটি ছিল, ভিতরে কিছু নেই বর্তমানে। এগুলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1975 সালে এগুলি অধিগ্রহণ করেন। রাজপ্রাসাদের চতুর্দিকে ছিল পরিখা। বহিরাগত শত্রুরা যেন আক্রমণ করতে না পারে, এর জন্য রাজারা এগুলো প্রোটেকশন দেওয়া আছে, যেন বহিরাগত শত্রুরা যেন রাজবাড়ির ভিতরে প্রবেশ না করতে পারে। এই দিঘিগুলা এক একটা মন্দিরের নামে নামকরণ, যেমন শিবসাগর, গোপাল সাগর, গোবিন্দ সাগর। আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা শ্যামসাগর নামে পরিচিত। রাজপ্রাসাদ যখন অবনতির পথে, তখন এভাবেই চলতে চলতে নরেন্দ্র নারায়ণের বড় ছেলে ভূপেন নারায়ণ রাজা বাহাদুর উপাধিতে ভূষিত হন। আবারও ফিরে আসে পুঠিয়া রাজবাড়ির সেই জৌলস। এভাবেই চলতে থাকে পুঠিয়া রাজ্য। কিন্তু ভূপেন নারায়ণের একমাত্র পুত্র জগন্নাথ নারায়ণ ছিলেন নিঃসন্তান। তাই তার স্ত্রী একটি শিশুকে পালক আনেন এবং পরবর্তীতে তিনি এই অঞ্চলের রাজা হন। এভাবে রাজ পরিবারের আদি রক্তের পরিবর্তন ঘটে। পরবর্তীতে দত্তক রাজা হরেন্দ্র নারায়ণের ছেলে যোগেন্দ্র নারায়ণ তার সকল সম্পত্তি স্ত্রী সরসুন্দরী দেবীর নামে লিখে দিয়ে যান। এভাবেই এখানকার রাজার অধ্যায় শেষ হয়ে শুরু হয় রানীর অধ্যায়। বেশ কিছুদিন রানীর দায়িত্ব পালন করেন সরসুন্দরী দেবী, কিন্তু তিনিও ছিলেন নিঃসন্তান। তাই 1866 সালে রাজশাহীর কুনাইপাড়ার কেশবকান্ত চক্রবর্তীর ছেলে রজনীকান্তকে দত্তক নেন এবং নাম পরিবর্তন করে রাখেন যতীন্দ্র নারায়ণ। শরৎ সুন্দরী দেবী শিক্ষা ও চিকিৎসা খাতে প্রচুর অর্থ দান করতেন। তার অজস্র দান ও জনসেবায় মুগ্ধ হয়ে 1874 সালে ইংরেজ সরকার তাকে রানী হিসেবে উপাধি দেন এবং 1877 সালে মহারানী উপাধিতে ভূষিত করেন। শরৎ সুন্দরী দেবী পরবর্তীতে 1880 সালে তার পালক পুত্র যতীন্দ্র নারায়ণের সঙ্গে মানিকগঞ্জের জমিদার ভুবন মোহন রায়ের মেয়ে হেমন্ত কুমারীর সঙ্গে বিয়ে দেন। কিন্তু বিয়ের মাত্র 3 বছরের মাথায় 1873 সালে হেমন্ত কুমারীর স্বামী যতীন্দ্র নারায়ণ মারা যান। এ সময় হেমন্ত কুমারীর গর্ভে 6 মাসের
সন্তানও ছিল। ছেলের মৃত্যুতে মা শরৎ সুন্দরী দেবী শোকাহত হয়ে পড়লে পুঠিয়া ছেড়ে পশ্চিমবঙ্গে পাড়ি জমান। ঠিক তখন থেকে 18 বছর বয়সে হেমন্ত কুমারী দেবী জমিদারের বিশাল দায়িত্ব কাঁধে তুলে নেন এবং পরবর্তী সময়ে 1895 সালে শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর সম্মানে এই দ্বিতল ভবনটি নির্মাণ করেন, যা আজ পুঠিয়া রাজবাড়ি হিসেবে পরিচিত। শাশুড়ির মতো হেমন্ত কুমারী নিজেও বহুত ভালো সংখ্যক কাজের সাথে জড়িত ছিলেন। 1899 সালে তিনি রাজশাহী কলেজে একটি ছাত্রাবাস নির্মাণ করেন। এছাড়াও নওগাঁয় একটি ধাতব্য চিকিৎসা কেন্দ্র নির্মাণ করেন। এছাড়াও রাজশাহী শহরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ডুবকল নির্মাণে বড় অর্থ সহায়তা প্রদান করেন, যা রাজশাহীর মানুষ আজও ব্যবহার করে যাচ্ছে। এভাবে সুনামের সাথে রাজ্য চালাতে থাকলে লর্ড কার্জন হেমন্ত কুমারীকে 1901 সালে রানী ও 1920 সালে মহারানী উপাধিতে ভূষিত করেন। হেমন্ত কুমারী ছিল একটি কন্যা সন্তান, নাম ছিল সুরেন্দ্রবালা। রানী তাকে 1905 সালে বিশ্বস্বর সেন আলীর সাথে বিয়ে দিলে বিয়ের 10 বছর পর তিনি মারা যান। এরপর 1943 সালে হেমন্ত কুমারী দেবী মৃত্যুবরণ করেন। এভাবে শত শত বছরের গড়ে ওঠা একটি রাজ্য তার অভিভাবক হারায়। এভাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে পুঠিয়া রাজবাড়ি। রাজবাড়ি থেকে বের হয়ে 30 টাকা অটো ভাড়ায় চলে যায় রাজবাড়ির হাওয়াখানায়, যেখানে রাজারা রানীদেরকে ফাঁকি দিয়ে অবসর সময় কাটাতেন। রাজবাড়ি থেকে বের হয়ে চলে আসছি পুঠিয়া রাজবাড়ির হাওয়াখানা। প্রথমে মনে করেন রাজা হাওয়াখানা যেত, রানী হেমন্ত কুমারী ফাঁকি দিয়ে নহলে হাওয়া খাতে যেত। এই ভবনটি পুঠিয়া রাজবাড়ি রাজাদের বিশ্রামাগার বা হাওয়াখানা। হাওয়াখানাটার অবস্থান হচ্ছে একটি পুকুরের মাঝখানে। তখনকার সময়ে পুকুরের পাড় থেকে নৌকায় করে আসতে হতো এই ভবনে। পরবর্তীতে পর্যটকদের সুবিধার্থে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। ভাবা যায় তাদের শৌখিনতার কথা। হাওয়াখানাটি এখনো টিকে থাকলেও সময়ের পরিবর্তনে নেই রাজাদের আসা যাওয়া।